This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. দেখে মনে হচ্ছিল হীরক রাজার দেশ দেখছি। সেই দড়ি ধরে মারোটান, রাজা হবে খান খান। এই সন্দেশখালি, সেখানে তো সেম গল্প। আমরা ক্ষমতায় বসেছি, আমরাই ক্ষমতার থেকে সরাবো, এরকমভাবে মানুষের ঘুরে দাঁড়ানোর ঘটনাটা 2011-র পর কিন্তু বাংলা সেভাবে দেখেনি। খেয়াল করে দেখুন, দু চারটে ঘটনা অবশ্য দেখেছে, ওই কামদুনি বা ওই ভাঙড়ে পাওয়ার গ্রিড বিরোধী আন্দোলনের সময়, কিন্তু দুটো আন্দোলনই বেশি দিন টেকেনি, আর দুটোরই প্রেক্ষাপটটা একটু আলাদা ছিল। কোথাও সেটা সামগ্রিকভাবে প্রশাসনের বিরুদ্ধে একটা কোনো বিশেষ ঘটনাকে কেন্দ্র করে, আর আরেকটা সেক্ষেত্রেও ওই একইভাবে প্রশাসনের বিরুদ্ধে কোনো তাদের ওখান দিয়ে নিয়ে যাওয়া, পাওয়ার গ্রিড নিয়ে যাওয়ার নিয়ে আর কি। এই দুটোর ক্ষেত্রেই কোথাও কাউকে চেপে রাখার ঘটনাটা ছিল না, কিন্তু এখানে তো ছিল। এই এতদিন ধরে বাঘের ভয়ে যেখানে সন্দেহ হতো, যেখানে সাধারণ মানুষজন বাড়ির ভেতর আটকে ছিলেন, এক কথায় কোথাও গিয়ে বাঘের বিচরণভূমি বলে তাদের সবাইকে সারাক্ষণ আতঙ্কে থাকতে হতো, সেখান থেকে যেটা শুরু হলো, যে ছবিগুলো দেখলেন, সেটাকে কি আর জনজাগরণ বলা যায়? যায় বোধহয়। আর যদি সেটা তাই হয়, জনজাগরণই হয়, তাহলে সেটা তো শুরু হলো। এটা কতদিন চলবে? আমার মনে হয় দেখুন, তিনটে বিষয়ের উপরেই, যে এটা কতদিন এই যে জনজাগরণটা শুরু হলো, সেটা কতদিন চলতে পারে, সেটা তিনটে বিষয়ের উপর নির্ভর করছে। এক, শেখ শাহজাহান কবে গ্রেফতার হবে বা আত্মসমর্পণ করবে। দুই, শাহজাহানের অনুচর বলে যারা পরিচিত ওই শিবু হাজরা বা উত্তম সর্দার, এদের বিরুদ্ধে পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে কি নিচ্ছে না তার উপর। আর তিন, সন্দেশখালির মানুষের ওই দখল হয়ে যাওয়া জমি জমাগুলো ফেরানোর কোনো প্রচেষ্টা প্রশাসন করছে কিনা। এই তিনটে বিষয়ের ওপর কিন্তু নির্ভর করবে যে মানুষজন তারা এই জনজাগরণ যেটা দেখলেন, সেটা আরও বৃহত্তর জায়গায় যাবে নাকি আস্তে আস্তে শান্ত হবে। বছরের শুরুতেই ইটিকে পিটিয়ে শিরোনামে আসে সন্দেশখালি। অভিযোগের আঙুল শাহজাহান বাহিনীর দিকে। কে শাহজাহান? উত্তর 24 পরগনার সুন্দরবনের স্বঘোষিত বাঘ, তৃণমূলের দোর্দণ্ড প্রতাপ নেতা, জেলা পরিষদের তৎকালীন কর্মাধ্যক্ষ, আপাতত নিখোঁজ। বাঘের দেখা মিলছে না, তাই কি ভয় কেটে গেল সন্দেশখালির? ধিকে ধিকে আগুন জ্বলছিলই। মঙ্গলবার সন্ধ্যায় দাবানল, জনরোষে পুড়ে খাক শাহজাহানের দুই অনুগামী শিবু হাজরা, উত্তম সর্দারের পোল্ট্রি। উত্তমকে উত্তম মধ্যম নাকি দেয় জনতা। তারপরেই পুলিশ থানায় নিয়ে যায় উত্তমকে। গ্রামবাসীদের অভিযোগ, পুলিশ শেল্টার দিয়েছে। পুলিশ বলছে কেস হয়েছে, কিন্তু শুধু উত্তম সর্দারকে কালকে পুলিশ গার্ড করে নিয়ে থানায় ঢুকিয়েছে। ধৈর্যের বাঁধ ভাঙে, লাঠি সোটা হাতে দলে দলে শুরু হয় বিক্ষোভ। সামনে মহিলারা, আদিবাসী মহিলারা। অভিযোগ শুনলেই বোঝা যাবে ক্ষোভের আগুন থেকে দাবানল লাগলো কি করে। সরকারি নোনা জল মানে চাষের জমিতে যাচ্ছে, আর চাষের জমি ধান ডুবে নষ্ট হয়ে যাচ্ছে। সাধারণ মানুষ ধান তুলতে পারছে না। আমরা এর আগে ভয়ে বলতে পারিনি, এখন এই সেই ভয়টা আমাদের ভেঙে গেছে, পিঠে দেল ঠেকে গেছে। আমরা চাষের জমি চাই, কিন্তু ঘের করছে ঠিক আছে, কিন্তু ও যে টাকা পয়সার লোককে দিচ্ছে না, জোর করে আমাদের চাষের জমিগুলো শেষ করে দিচ্ছে। কেন এটা করবে? এইটা আমাদের প্রতিবাদ। জমি দখলে নিয়ে হচ্ছে ঘেরি করছে, নোনা জল ঢোকাচ্ছে, তার প্রতিবাদেই আমরা। শুধু কি জমি দখল? ধানি জমির চরিত্র নষ্ট।
গ্রামের মহিলাদের শ্লীলতাহানির অভিযোগও উঠেছে শাহজাহান বাহিনীর বিরুদ্ধে। উত্তমের বিরুদ্ধে জমা পড়েছে জেনারেল ডায়েরি। বাড়ির বউজিকে এসে বলবে যে মিটিংয়ে যেতেই হবে, যদি বলি যে আমাদের বাচ্চার শরীর খারাপ তাহলে ওখানে গিয়ে লিখে দিয়ে আসতে হবে যে আমার বাচ্চার এই শরীর খারাপ। আমার স্বামীকে পঞ্চমীর দিন 10-12 জন ছেলেপুলে এনে মেরে রেখে দিয়ে গেছে, আবার গিয়ে বলছে ওর মাকে তুলে নিয়ে আয়, ওকে তুলে নিয়ে আয়। আমার স্বামীকে অফিসে ডেকে নিয়ে গিয়ে মেরেছে শিবু হাজরা। উত্তম সন্ত্রাস শিবু হাজরা মা বোনদের কোনো ইজ্জত রাখছে না, বাড়ির থেকে তুলে নিয়ে চলে যাচ্ছে। আচ্ছা সাধারণ ছোট ছোট বাচ্চাদের পড়াশোনা নষ্ট করে বাড়িতে নামিয়েছে, আচ্ছা বাচ্চাদেরকে শেষ করে দিয়েছে দিলে দিলে, বাড়ির মেয়েদেরকে কোনো সম্মান দেয়নি। কাজ করে টাকা চাইতে গেলে আমাদেরকে মারতো, আমাদের ছেলেমেয়েকে অকারণে ধরে থানাতে দিত। শিবু উত্তমকে এখনো গ্রেপ্তার করেনি পুলিশ, অথচ তাদের অভিযোগের ভিত্তিতেই 3 আন্দোলনকারীকে গ্রেপ্তার করা হয়েছে। দাঙ্গা লাগানো, অস্ত্র নিয়ে হামলা, খুনের চেষ্টার মতো কড়া ধারা দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে। কারা এই কথাগুলো বলছেন, কারা রাস্তায় নেমেছেন, কাদের হাতে ওই ঝেঁটা লাঠি, বাড়ির মধ্যে যা যা পাওয়া যায় সেগুলো সব আমাদেরই ঘরের মা বোনেরা। তারা কেন নেমেছেন? এমন একটা কারণে নেমেছেন, সেটা কোথাও গিয়ে বুঝিয়ে দিচ্ছে তাদের পেটে লাথি পড়েছে, তাদের সম্ভ্রমের জায়গায় কোথাও আঘাত লেগেছে। সেই জন্যই তারা আজকে পথে নেমেছেন। যাদের পথে নামার কথা না, যারা নর্মালি নামেন না, আর যখন নামেন, আমরা তো মা দুর্গা মা কালীর চেহারা দেখে অভ্যস্ত, তাই না? হয়তো এরকম পরিস্থিতি সেরকমভাবেই হয়েছিল, নইলে এই রকম যারা বাড়ির মধ্যে থাকতে অভ্যস্ত তারা কেন রাস্তায় নামলেন? এই যে গণজাগরণের কথা বলছিলাম না, কোথাও গিয়ে এই গণজাগরণটার সব কিছুরই তো একটা বিশেষ জায়গা থাকে, বিশেষ পয়েন্ট থাকে, যেখানটা দেখে বোঝা যায় এটাই এটার বিশেষত্ব। মনে রাখতে হবে এই ঘটনাটার জন্য, বিশেষ করুন এই যে মা বোনেদের জমায়েতটা, এটাকেই মনে রাখতে হবে। এরকম ঘটনা কিন্তু খুব কম ঘটে। খেয়াল করে দেখুন, গত বিধানসভা ভোটের সময়ও সব থেকে বেশি প্রচার হয়েছিল বাংলার মহিলাদের সম্মান কোথাও হানি হচ্ছে, কোথাও তাদের অসম্মান করা হচ্ছে, এবং বাংলা নিজের মেয়েকে চায়, বাংলার মেয়ের ইমেজ, বাংলার মেয়ের আবেগ, সেটাই তো সব থেকে বেশি কাজে লাগানো হয়েছিল। এবং সেই প্রচারটা মানুষের মনে কিভাবে দাগ ফেলেছিল তার প্রমাণ হচ্ছে এই 213। কোথাও গিয়ে সেই মা বোনেরা কিন্তু আবার পথে নেমেছেন সন্দেশখালিতে, এবং এমন একটা কজে নেমেছেন, এমন একটা লোকের বিরুদ্ধে নেমেছেন, এমন কিছু প্রতিবাদ তারা করছেন যার বিরুদ্ধে কিন্তু কেউ বলার মতো মুখ রাখতে পারছে না। খেয়াল করে দেখেছেন, পুলিশকে ঘেরাও করে মা বোনেরা বলছেন অমুককে কেন গ্রেফতার করেননি, আগে ওনাকে গ্রেফতার করুন তারপর আপনাকে ঢুকতে দেবো। দেখেছেন এরকম ঘটনা? কার কি করার আছে এরকম জায়গায়? স্বতঃস্ফূর্ত আবেগ। এই সামনে লোকসভা ভোট, তো তাই এই সমস্ত দেখে শুনে না 15 বছর আগের কিছু ঘটনা মনে পড়ে যাচ্ছে। 2009-এর লোকসভা ভোটে তৃণমূল 19টা আসনে জিতেছিল, বামেরা জিতেছিল 16টা সিটে, আর বাকি 7টা সিটের মধ্যে কংগ্রেস জিতেছিল 6টা আর এসইউসিআই 1টায়। ওই প্রথম লোকসভায় 15টার বেশি আসন জিতেছিল তৃণমূল। আর তারপরের ছবিগুলো, ওই মেদিনীপুর থেকে প্রায় প্রত্যেক দিন খবর আসতে শুরু করেছিল যে সিপিআইএমের বিভিন্ন পার্টি অফিসে হামলা হচ্ছে। সেই সময় যারা রুলিং পার্টি, ক্ষমতাসীন, সেই সিপিআইএমের পার্টি অফিসে হামলার ঘটনা পর সামনে এসেছিল। কারণ কোথাও গিয়ে মানুষের মনে হয়েছিল, মানুষের মনের ভয় কেটেছিল, মানুষের কোথাও মনে হয়েছিল প্রতিবাদ করতে হলে সামনে যাদের বিরুদ্ধে তাদের ক্ষোভ জমে রয়েছে সেই ক্ষোভটা উগড়ে দেওয়া দরকার। সেটাই তো তখন শোনা গেছিল। আর আজকের সন্দেশখালিতে এবারও তো সেই শাসক দলের নেতাদের অফিস, পোলট্রি ফার্ম, জলকল, ভেরি সব জায়গায় হামলা হয়েছে, জ্বালিয়ে দেওয়া হয়েছে। মিল কি একেবারেই নেই? আছে। আর সেটাই এই সন্দেশখালির রাস্তায়, সন্দেশখালি থানার সামনে এই লাঠি ঝেঁটা হাতে মহিলাদের জমায়েতের সব থেকে বড় কারণ। সেটা কি জানেন? সন্দেশখালির মানুষের ভয় ভেঙে যাওয়া। সেই যেটা আগে হয়েছিল মেদিনীপুরে, যেটা হয়েছিল বাম আমলে, তখন তারা যে হারতে পারে, তাদের বিরুদ্ধে যে মানুষ অন্য কাউকে জেতাতে পারেন, সেই ন্যারেশনটা যেদিন মানুষের মধ্যে ঢুকেছিল, যেদিন তাদের মনে হয়েছিল যে তাহলে তো এদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো যায়, সেটা ভোটের বাক্সে হোক বা অন্য কোথাও তারা রুখে দাঁড়িয়েছিলেন, নিজেদের ক্ষোভ উগড়ে দিয়েছিলেন ওই সমস্ত পার্টি অফিসগুলোর ওপর। এবারও তো সেটাই দেখছি, সন্দেশখালির মানুষের ভয় ভেঙে গেছে। দেখুন, ভয়টা একটা একদম অদ্ভুত জিনিস, সেটা যতক্ষণ মনের মধ্যে থাকে ততক্ষণ একরকম, আমাদের একদম টেনে নামিয়ে রাখে, কুঁকড়ে দিয়ে রেখে দেয়। কিন্তু একবার যদি ভেঙে যায় তখন যে কোনো জায়গায় সন্দেশখালি হয়ে যেতে কতক্ষণ,
মারার থেকে মারবো করাটা অনেক বেশি এফেক্টিভ। মারা হয়ে গেলে তো হয়ে গেল, আর তখন মানুষজন জানে মার তো খেয়ে গেছি, ভয়টা মার খেলে কীরকম লাগে সেই ভয়টাও ভেঙে গেছে, আর ভবিষ্যতে মার খাবো না এই রোগটাও চেপে গেছে। এরকম যদি হয় তাহলে সেটা ওই সন্দেশখালিতে পরিণত হয়। এটা সম্ভবত ওই সন্দেশখালির বাঘ আর তার বাহিনী ভুলে গেছিল। গতকাল বিকেলে সন্দেশখালি ফেরিঘাটের কাছে এক প্রস্থ সংঘর্ষ হয়েছিল। গ্রামবাসীদের অভিযোগ ছিল যে কাল তৃণমূলের মিছিল থেকে উত্তম সর্দারের নেতৃত্বে নাকি হামলা হয়েছে, আর তখনই তারা পাল্টা রুখে দাঁড়ান, প্রতিরোধ করেন। মানে মারপিট কেমন হয়েছে সে ছবিটা তো কালকেই আমরা দেখেছি। লঞ্চ থেকে ওই ফেরিঘাটের রেলিং থেকে ব্যালেন্স হারিয়ে নদীর ঠান্ডা জলে পড়ে যেতে দেখেছি বহু ওই যারা আক্রমণাত্মক ভঙ্গিতে তেড়ে এসেছিলেন সেরকমই কিছু লোকজনকে বাঘের সাঙ্গপাঙ্গ। দেখতে দেখতে মনে হচ্ছিল শুধু মারপিটের সময় কি ব্যালেন্স হারাচ্ছেন ওই তৃণমূল কর্মীরা, নাকি সন্দেশখালিতে তৃণমূলের ব্যালেন্সটাই খানিকটা ঘেঁটে গেছে। তৃণমূল নেতারা বলছেন যে জনজাগরণ নয়, বিরোধীদের উস্কানিতে কিছু মানুষ গুন্ডামি করছে। শুনেছি গতকাল সংঘর্ষে নাকি আহতও হয়েছেন ওই উত্তম সর্দার, তাকে পুলিশি ঘেরাটোপে হাসপাতালে নিয়ে যেতে হয়। সেই উত্তম সর্দার যার বিরুদ্ধে ওইভাবে দেখছিলেন ওই সমস্ত মা বোনেরা ক্ষোভ উগড়ে দিচ্ছিলেন। উত্তম সর্দার থেকে কুণাল ঘোষ সবাই অবশ্য বলেছেন যে সন্দেশখালিতে উত্তেজনার এক এবং একমাত্র কারণ নাকি বিরোধী উস্কানি। কুণাল ঘোষ আজ বলেছেন যে ওই সন্দেশখালি থানার সামনে যা ভিড় হয়েছিল, তৃণমূল চাইলে নাকি 1 ঘন্টায় তার 10 গুণ বেশি লোক জড়ো করে দেবে। একদম শাসক দল সুলভী কথা, এবং সেটাই হওয়ার কথা, শাসক দল তো। কিন্তু তিনি যেটা বলেননি সেই শূন্যস্থানটা কোথাও গিয়ে যদি আমরা পূরণ করে নিই তাহলে একটা অন্যরকম চিত্র আমরা সামনে পাবো। মানে তৃণমূলের রাজ্য সম্পাদক বলেছেন তারা লোক জড়ো করলে উল্টো দিকের ভিড় পাতলা হয়ে যাবে, তাই তো 10 গুণ লোক জড়ো করবেন, মানে উল্টো দিকের থেকে 10 গুণ বেশি লোক ওখান থেকে নিশ্চয়ই ভয়ে পালাবেন, বা ওপাশ থেকেও কিছু লোকের পাশে ভিড় এপাশে দেখলে চলে আসবেন, এটাই তো স্বাভাবিক। কিন্তু ভেবে দেখুন, ভিড় ফাঁকা করতে তার মানে পুলিশ প্রশাসন নয়, তৃণমূল নিজের বাহিনীর ওপরেই আস্থা রাখছে। কি অদ্ভুত না? সন্দেশখালির মানুষও তো বলছেন যে ওই শাহজাহান, শিবু বা উত্তমের মতো তৃণমূল নেতাদের বাহিনী নাকি সন্দেশখালির আইন কানুন, পুলিশ আর প্রশাসন সব কিছু নাকি তারাই কন্ট্রোল করেন। বারবার তো বলছেন এই মানুষজন। তাহলে কুণাল ঘোষ আর নতুন কি বললেন বলুন তো? প্রাক্তন বিধায়ক তিনি এলাকায় ঘুরে ঘুরে মানুষকে উত্তপ্ত করেছে, এবং বিজেপি কিছু নেতারা সন্দেশখালীকে আজকের এই ঘটনা ঘটেছে, আমাদের ইডি ঘটনা ঘটে 5 তারিখে, তারপর থেকে আমরা চেয়েছি সন্দেশখালী শান্ত থাকে, এবং তারপর কোনো ক্ষোভ বিক্ষোভ কিছুই আসেনি। এই ঘটনার পরে যখন মানুষ বিক্ষোভ করেছিল, আমরা বলেওছিলাম যে আমরা বসে তাদের কাগজ দেখে তাদের টাকা দেওয়ার ব্যবস্থা করে দেবো। গণমাধ্যম ওখানে গেলে কি হচ্ছে, এজেন্সির লোকেরা গেলে কি হচ্ছে আমি জানি না। আমার মনে হয় যে আইন মোতাবেকই চলবে। খালিতে সিপিএম আর বিজেপি আরেকটি দলের সঙ্গে মিশিয়ে কিছু গণ্ডগোলের চেষ্টা করেছে, তৃণমূল বিরোধিতা করছে। তৃণমূল যেদিন মনে করবে ওখানে জমায়েত দেখাবে, যে জমায়েতটা ওরা দেখাতে চাইছে তার 10 গুণ 1 ঘন্টার নোটিশে করে দেবে। সন্দেশখালির প্রতিবাদের যারা করেছিলেন নাকি ওখানে প্রতিবাদী, তাদের হাতে কিন্তু কোনো রাজনৈতিক দলের পতাকা টতাকা দেখা যায়নি, কোনো রাজনৈতিক স্লোগানও শোনা যায়নি। কিন্তু তাও আমরা ধরে নিচ্ছি তৃণমূল নেতারা বলছেন, তৃণমূলের সাধারণ সম্পাদক বলছেন, তার কথা নিশ্চয়ই সত্যি। তাহলে যদি সত্যিও হয়, কয়েকটা প্রশ্ন কিন্তু আজ না করলেই নয়। ভৌগোলিকভাবে যে জায়গাটায় পৌঁছনো এমনিতেই কঠিন, নদী আর সুন্দরবনে ঘেরা উত্তর 24 পরগনার সেই এলাকায় এভাবে বাড়ির মহিলাদের লাঠিসোঁটা নিয়ে রাস্তায় নেমে আসা, পুলিশ সুপার বা ডিআইজির হাজার অনুরোধে পাত্তা না দেওয়া, বা কোনোভাবে যারা এতদিন ধরে চাপে পড়েছিলেন, যেখানে শাসক দল চাইলেই 1 ঘন্টায় তাদের 10 গুণ বেশি জমায়েত করে দিতে পারে, সেটা জানা থাকা সত্ত্বেও শুধু এত গত বড় বছরও দেখা যায়নি। বিরোধীরা তো ছিল, তারা একটা উস্কানি দিল আর এত লোক পথে নেমে চলে এলো। এইভাবে পুলিশকে পরোয়া না করে যে কোনো সময় ফের হামলার মুখে পড়তে হবে এরকম জানা থাকা সত্ত্বেও সেই সমস্ত ভয় ভীতিকে একদম উড়িয়ে দিল। ঘন্টার পর ঘন্টা রাস্তা আটকায় রাখা এরকম বিপদসংকুল এলাকাটা একদম ভবিষ্যতের মুক্তাঞ্চলে পরিণত করে ফেলার মতো হিম্মত দেখানো
এটা কি শুধু জাস্ট একটা উস্কানিতে হয়ে গেল, যেটা এতদিনে হয়নি সেটা হঠাৎ আজকে হলো কেন? এভাবে সময় বেঁধে বাঘ ধরার অভ্যেস তো বন দফতরেরও নেই। তো বাঘ কখন ধরা দেবে বা বাঘকে কখন ধরা যাবে সেটা যদি পুলিশ জানতো, তাহলে কি আর এতদিন ধরে শেখ শাহজাহানকে তারা চোখে হারাতো? শান্তিপ্রিয় জায়গা সন্দেশখালী, এত অত্যাচারের পরেও মানুষ কোনোদিন মুখ খোলেনি, কিন্তু অত্যাচারিত মানুষের দেয়ালে পিঠ থেকে গেছে। পুলিশের সাহায্যেই আজকের শিবু হাজরা এবং উত্তম সর্দার এরা ওই এলাকার গরিব মানুষের উপর আবার টর্চারিং অত্যাচার করার সুযোগ পেল। সন্দেশখালী দেখে শাসক দলের বোঝা উচিত মানুষের জনরোষ কত ভয়াবহ। এটা কিন্তু শুধু সন্দেশখালী না, এটা রাজ্যের বিভিন্ন জায়গাতে হচ্ছে। সন্দেশখালীতে যে ঘটনা ঘটেছে আগামী দিনে গোটা বাংলায় সেই ঘটনা ঘটবে এবং সন্দেশখালীর মানুষের পাশে আমি আছি, ভারতীয় জনতা পার্টি আছে, আমরা সর্বতভাবে তাদের সাহায্য করব। লুট সন্ত্রাসে তারা কাহিল হয়ে পড়েছে, সারা বাংলা জুড়ে মানুষ অতিষ্ঠ, তাই স্বাভাবিকভাবে এই ধরনের প্রতিরোধ আমরা দেখতে পাচ্ছি। শাহজাহান সরকারের লোক শাহজাহানকে কেউ ধরে? শাহজাহান রাজা হয়ে থাকবে, সম্রাট হয়ে থাকবে। দেখুন, যখন এরকম ঘটনাগুলো ঘটে না, যখন শাসক দল থাকে তারা বলে যে ওটার পেছনে বিরোধীদের উস্কানি রয়েছে, বিরোধীরা বলে এটা স্বতঃস্ফূর্ত একটা লোকজনের মধ্যে থেকে প্রতিরোধ বেরিয়ে এসছে। এই একই কথা তো আমরা ওই নন্দীগ্রামেও শুনেছিলাম, সেরকমই আর কি। কিন্তু দেখুন, এই মানুষজন বেরিয়েছেন এইটা সত্যি। এই মানুষজনকে শুধু উস্কানি দিয়ে বার করা অন্তত ওই রকম জায়গায় কতটা সম্ভব আমরা সত্যিই জানি না। শুধু এটুকুনি জানি যে মানুষজনকে উস্কানিটা তখনই দেওয়া যায় যখন তার প্রেক্ষাপটটা তৈরি থাকে। শাহজাহান আপাতত নেই, উত্তম সর্দার আর ওই শিবু হাজরা তো ছিলেন, তাদের লোকজনও তো ছিল, তাদের ভয় কি কম নাকি? সন্দেশখালীর মানুষ যাদের দাপটে 100 দিনের কাজ করেও টাকা পাননি বলে বলছেন, তাদের ভয় দেখানোর ক্ষমতা নিয়ে কারোর কোনো সন্দেহ থাকারই কথা নয়। কারণ ওই বলছি, ওখানে বাঘের ভয়ে সন্ধে দিনের বেলাতেও হয়। আমরা তৃণমূল করি বটে, কিন্তু আমাদেরকে শাসন করে রেখেছে। আমরা গরিব মানুষ, আমরা এই দলবাড়ি না করতে গেলে আমাদের ঘর বাড়ি ভেঙে দেবে বা বাড়িতে সাদা কাপড় ফেলে দিয়ে যাচ্ছে। টাকা নিয়েছিলাম 1,40,000 টাকা। সেই টাকা পেয়েছেন? টাকাটা না, টাকা পাইনি। অনেকবারই গেছি ওনার কাছে, কিন্তু উনি আশ্বাস দিয়েছিল অনেকবার, কিন্তু টাকাটা আমি এখনো উদ্ধার করতে পারিনি। এখন আমি ওনার সাজা চাই বা প্রশাসনের কাছে। প্রশাসন কি আপনাদের কোনো লিখিত অভিযোগ নেয়? না 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 না, বলে ও সাধারণ ভাই বলে তার ব্যাপার। শাহজাহান ভাই বলে দিলে সব হবে। একবার ভাবুন, যাদের জমি গেছে, যাদের পুকুর গেছে, এমনকি যারা 100 দিনের কাজ করেও হকের টাকা অন্যের হাতে তুলে দিতে বাধ্য হয়েছেন, তারা সুযোগ পেলে কি করবেন? তারা শুধুই মুখ বুজে বসে থাকবেন না, নাকি সন্দেশখালীতে যে ছবিটা দেখলাম ঠিক সেই রাস্তায় নামবেন? এবার এই সমস্ত মানুষের ক্ষোভ হয় নিজের থেকে ফেটেও বেরোচ্ছে, আর নয়তো কেউ সুযোগ বুঝে খুঁচিয়ে দিচ্ছে। হতে পারে দুটোই। এবার কেউ যদি এই ক্ষোভের আগুন উস্কেও দিয়ে থাকে, তার মানে তারা পরিস্থিতির সুযোগ নিচ্ছে, কিন্তু পরিস্থিতিটা তো কেউ তৈরি করে দিয়েছে। সেটা কারা তৈরি করলো? আর যা কারণই হোক না কেন, সন্দেশখালীর এই পরিস্থিতি এর খেসারত কিন্তু অনেককে দিতে হচ্ছে, জানেন তো। ওই মানুষগুলো, তাদের যারা এরকম নেমে এসছেন রাস্তায়, তাদের ভবিষ্যতে দিতে হবে কিনা সেটা জানি না। হাতে গরম যারা দিচ্ছেন তারা হচ্ছেন ওখানকার মাধ্যমিক পরীক্ষার্থীরা। আজ অঙ্ক পরীক্ষা ছিল, ভাবুন তো। এমনিতেই বুক দুরু থাকে, তার মধ্যে সন্দেশখালী অগ্নিগর্ভ। মাধ্যমিক পরীক্ষার্থী হাত জোর করে বলেছে এবার থামুক সবাই, কিন্তু থামাবেটাকে? থামানোর কাজটা তো পুলিশের, কিন্তু থামাতে গেলে তো আবার এই সমস্ত কথাবার্তা, লোকজন যে জন্য এরকম জেদ ধরে বসে আছে, সেই কাজগুলো করতে হবে। আচ্ছা, অভিযুক্তদের ধরতে এত সমস্যা কোথায়? মানে চেষ্টা চরিত্রী হচ্ছে, হয়তো ধরা যাচ্ছে না। পুলিশ চাইলে একদম পারে না। গতকাল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দেবের সাম্প্রতিক একটা সিনেমা দেখে বলেছেন এই রকম পুলিশ চাই। বাংলায় কি সেরকম পুলিশ নেই? প্রশ্নটা তোলা থাকা আপাতত, কারণ দেব এবং পুলিশ এই চরিত্রগুলো, সেগুলো অবশ্য বিভিন্ন রকমভাবে আমরা দেখেছি। তাই আপাতত আরও কিছু কথা বলে ফেলি, যে কথাগুলো আজ না বললেই নয়। সন্দেশ শব্দটা শুনলে যাদের ডায়াবেটিস আছে তাদের একটুখানি মনটা চনমন করে, কিন্তু বিশ্বাস করুন, সন্দেশ শব্দটার মানে যে শুধু ক্ষীরের মিষ্টি নয়, সেটা সুকুমার রায় 150 বছর আগেই শিখিয়ে গেছেন। সন্দেশ মানে কিন্তু সংবাদও, সন্দেশ মানে বার্তা। এবার সন্দেশের সঙ্গে খালি যোগ হলে বার্তাটা কী দাঁড়ায়?
ওখানে বার্তাই খালি নাকি খবর খালি, খবর বা খালিও হয়ে যেতে পারে সব কিছু। এটা সবটাই সম্ভব জানেন তো। ওখান থেকে প্রতিনিয়ত যেরকম এখন খবর আসছে, তেমনি যারা ওখানে খবর হন বিভিন্ন সময় বা হতে চেয়ে হওয়ার সম্ভাবনায় পৌঁছেছেন, তারা খালি হয়ে গেছেন, এটাও তো হয়েছে। এবার যাদের বোঝার তারা বুঝছেন। আমাদের প্রতিনিধি আজ তৃণমূলের ব্লক অফিস, যা শিবু হাজরার অফিস বলে পরিচিত, সেখানে কিন্তু গেছিলেন, আর গিয়ে সেখানে একদম দেখে এসছেন কীভাবে ওখানে হামলা করা হয়েছে, একদম চাক্ষুষ করে এসছেন। বসিরহাট লোকসভা কেন্দ্রের এই বিধানসভা আসনটা সন্দেশখালী, এটা কিন্তু অত্যন্ত স্পর্শকাতর। 2019-এর ওই তীব্র গেরুয়া হওয়ার মাঝেও ওখানে কিন্তু ঘাসফুলের দুর্গটা একদম অটুট ছিল, দুর্ভেদ্য দুর্গ আর কি। শাহজাহানের মতো সজ্জনরা তারা আগলে রেখেছিলেন বলে কথা, কিন্তু সেই আগলটা কি খুলে গেল নাকি? ভোটের মুখে পার্টি অফিসে এইভাবে পাবলিক বিশুদ্ধ ইট ছুড়ল, এটা তো ভালো লক্ষণ নয়। পার্টি অফিসে হামলার খবরটা নিশ্চয়ই মুখ্যমন্ত্রীর মাথাতেও খচখচ করছিল জানেন তো। বিধানসভায় সেই জন্যই হঠাৎ রেগে উঠে বললেন এটা বিজেপির পার্টি অফিস নয়। কিন্তু এটা বিজেপি পার্টি অফিস নয় যে বিজেপি রাজনীতি এখানে চলে। মানুষের জানবার অধিকার আছে আমরা কি কাজ করছি। এই রাজনীতি নোংরা রাজনীতি, ধিক্কার জানাই, ধিক্কার জানাই, ধিক্কার জানাই। এরা রাজ্য বিরোধী, এরা অ্যান্টি বেঙ্গলি, এরা অ্যান্টি বাংলা, এরা অ্যান্টি বাংলা, এরা অ্যান্টি বাংলা। এরা বাংলার ভালো চায় না, এরা বাংলার ভালো চায় না, এরা বাংলার ভালো চায় না। বাম জমানার শেষ দফায় বিরোধী দলনেতা ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। একবার মহাকারণে অবস্থান বিক্ষোভ করতে বসেছিলেন তিনি, আর একটা সময়ের পর পুলিশ তাকে তুলে বার করে দেয়। তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য কি বলেছিলেন? ওই রোটান্ডাকে আমি বিরোধীদের নাটকের মঞ্চ করতে দেব না। আজ মুখ্যমন্ত্রী বললেন বিধানসভা বিজেপির পার্টি অফিস নয়। বিধানসভায় আজ বিরোধীরা শুরুর থেকেই একটু বিরোধিতার মেজাজে ছিলেন। রাজ্য সঙ্গীতের সময় তারা জাতীয় সঙ্গীত শুরু করে দেন, তারপর টানা স্লোগান। এদিকে সরকার তখন ভোটের মুখে লক্ষ্মীর ভাণ্ডার দ্বিগুণ করার ঘোষণা করতে চলেছে, কর্মশ্রী প্রকল্পে 50 দিনের কাজের কথা ঘোষণা করতে চলেছে, মিড ডে মিলের রাঁধুনি, সিভিক ভলেন্টিয়ার এদের ভাতা বাড়ছে, সবার ওপরে সরকারি কর্মীদের ডিএ বাড়ানোর ঘোষণা হতে চলেছে। সব তো জনমুখী ঘোষণা, যেগুলো ভোটের মুখে বিরাট ডিভিডেন্ড দেওয়ার কথা। তা সেই সময় যদি কি এরকম ব্যাগরা ট্যাগরা দেয়, রাগ হয় না বলুন? কিন্তু মুখ্যমন্ত্রী কি শুধুই রেগে মেগে এইরকমভাবে কথাগুলো বললেন, নাকি আসলে একজন পোড় খাওয়া রাজনীতিক তো তিনি মাটির তাপটা মেপে নিয়েছেন সঠিক সময়, তাই জন্য ময়দানে নামলেন? দেখলেন তো ঠিক যেভাবে তিনি তৃণমূলের দলনেতার ভূমিকা পালন করলেন, যেভাবে ওপাশে যারা চিৎকার চেঁচামেচি করছিল তাদের সামনে ওই উগ্র মূর্তি ধারণ করলেন এবং থামিয়ে দিলেন তাদের। এবং দেখুন তারপরে চন্দ্রিমা ভট্টাচার্য কীরকম নিশ্চিন্তে বাকি বাজেটটা পড়ে যা যা বার্তা লোকের কাছে পৌঁছানোর সব পৌঁছে দিতে পারলেন। এই গোটা ব্যাপারটার মধ্যে একজন দুধে রাজনীতিকের ছবিটা কিন্তু স্পষ্ট বোঝাই যায়। কখন কি করতে হবে এই টাইমিংটা খুব জরুরি, এবং সেটা বুঝিয়ে দেওয়া যে তোমরা এই সমস্ত ব্যাপারে এখন আমার ধারে কাছে নেই। আরও একটা জিনিস হতে পারে জানেন তো, উনি কি ইন্ডিয়া ঐক্যের অন্যতম নেত্রীর ভূমিকাতেও নামলেন এদিন? রাজনীতি আসলে কি বলুন তো, নিজের দিকে পালে হাওয়া টানার কৌশল, এবং সেটা পরিস্থিতি অনুযায়ী, এটাই তো রাজনীতি। শুভেন্দুর নেতৃত্বে বিরোধীদের এই স্লোগান দেওয়াটা একটা সুযোগ হিসেবে ব্যবহার করলেন মুখ্যমন্ত্রী। লাইভ কভারেজে অস্বস্তির মুখে বিরোধীদের ফেলে দিলেন। এটা বিরোধীরা কিভাবে জবাব দেবেন তাদের কিন্তু ভাবতে হয়, এবং সরাসরি প্রশ্ন করে দিলেন। যেখানে এই এতগুলো বললাম না জনমোহিনী এই বাজেট, যতগুলো মানুষের হাতে যে জিনিসগুলো তুলে দেওয়া হলো, এই প্রত্যেকটা জিনিস তো অতীতে ভোটের বাক্সে মোটামুটি শিওর শট সাকসেস এনে দিয়েছে। এবার সেই বাজেট পেশ করে তিনি প্রশ্ন তুলে দিলেন, রাজ্যের এই বাজেটকে কি বিজেপি ভয় পায়? এটা অ্যাসেম্বলি। ঠিক আছে আপনারা বসুন, প্লিজ বসুন। কেয়ারের অফিসার 63 মেম্বার 147 জন এমপিকে সাসপেন্ড করেছিল পার্লামেন্ট। মনে করিয়ে দিলাম তুমি দুর্বল হতে পারো, আমি দুর্বল নই। তো আপনি বলতে দিচ্ছেন না কেন? তার মানে কি আপনি ভয় পাচ্ছেন? আমি হাত জোর করে বলবো, যখন বলার সময় হবে বলবেন, কিন্তু আমাদের সরকারের বাজেট আমাদের পাস করতে দিন। আর যদি না করতে দেন পার্লামেন্টও বাজেট
কথাগুলো শুনলেন, খুব ভালো করে শুনে দেখুন তো। দেখুন, সংসদে বাজেটের কথা বললেন, সংসদে তো বাজেট পেশ হয়ে গেছে। বাজেট বলা ঠিক ভালো না, এটা বলা যায় ভোট অন অ্যাকাউন্ট। এবার ভোটের পর তারপর তো পূর্ণাঙ্গ বাজেট পেশ হবে। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় যে হুঁশিয়ারি দিলেন বাজেট পেশ করার সময়, তিনিও তাহলে এরা যদি এখানে না থামেন তাহলে ওখানে গিয়েও তিনি এরকমই ব্যাগরা দেবেন। এই হুঁশিয়ারিতে কিন্তু বিজেপির বেজায় খুশি হওয়ার কথা, জানেন তো। শুভেন্দু অধিকারী এই হুঁশিয়ারিতে কোনো হিন্টস পেলেন কি? এখনও কিছু বলেননি। মোদি শাহ হলে কিন্তু একেবারে ঝন্টি রোডসের মতো লুফে নিতেন, জানেন তো সুযোগটা। সংসদে বাজেট পেশ করতে না দেওয়ার যে হুঁশিয়ারি বিজেপিকে দিচ্ছেন মুখ্যমন্ত্রী, কেন দিচ্ছেন? তাহলে কি ধরে নিচ্ছেন যে লোকসভা নির্বাচনের পরেও বিজেপির অর্থমন্ত্রীই বাজেট পেশ করবেন? এর আগে কংগ্রেস 40টাও আসন পাবে না এটা মন্তব্য করে বিজেপির মুখের হাসিটা চওড়া করেছেন মোদি ওই সংসদে দাঁড়িয়েই। মানে নিশ্চিন্তে তার আগে যে 370-এর ভবিষ্যৎবাণী করেছিলেন তার উপর দাঁড়িয়ে কংগ্রেসের জন্য সমবেদনা জানিয়েছেন, এবং সেটা ওই তৃণমূলের কাঁধে বন্দুক রেখেই, যে ওরা বলছেন বাংলা থেকে বলছে যে 40টাও আসন পাবে না, প্রার্থনা করি যে 40টা আসন অন্তত ধরে রাখুন। কি সহমর্মিতা! এবার বাজেটে বিঘ্নের হুঁশিয়ারি দিয়ে কিন্তু ফের একবার তাদের খুশি করে দিলেন, এটা মানতে হবে। কিন্তু মানে এরকম হুঁশিয়ারিতেও তো খুশি থাকারই কথা। তবে শুভেন্দু অধিকারীর সঙ্গে এমনিতে তৃণমূল নেত্রীর সম্পর্কটা কীরকম সেটা অবশ্য ঠিক রাজনৈতিকভাবে ঠিক বিচার করা যায় না, জানেন তো। তার বাইরে একেবারে জাত শত্রুতার পর্যায়ে পৌঁছে গেছে গোটা বিষয়টা, এটা আমরা সবাই বুঝতে পারি। শুভেন্দু অধিকারী কোনো রকম রাগ ঢাক গুড়গুড় না করে একদম খুল্লা শত্রুতা করেন, এমন সব কথাবার্তা বলেন সে সবসময় সেগুলো শোনানোও মুশকিল হয়ে যায়। তাই জন্যই কি এরকম হুঁশিয়ারির সুরে কার্যত মানে ওই অভিনন্দন বলে ওখানে ধরতে পারেন মোদি শাহরা, কিন্তু বিরোধী দল নেতাকে তিনি কোথাও গিয়ে চাপিয়ে দিলেন আর কি, মানে আর কিছু বলার সুযোগ দিলেন না। তা তিনি যত ওপরে গেছেন তার ওপর দিয়ে বলে গেলেন। বিরোধী দল নেতা কিন্তু মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাননি, বরঞ্চ সেই অর্থে তার অভিযোগ, মুখ্যমন্ত্রীর অভিযোগ যে তার সঙ্গে অসৌজন্যই করেছেন। অন্তত মুখ্যমন্ত্রী বিধানসভায় নিজের ঘরে বসে যে অভিযোগ করলেন তাতে তো তাই বোঝায়। বাজেট প্রস্তাব শেষ হওয়ার পর জাতীয় সঙ্গীত শেষ হওয়ার আগেই নাকি বিজেপির ওই বিধায়করা গিয়ে প্রেস কর্নারের সব চেয়ার দখল করে নেন। মুখ্যমন্ত্রী বা সরকার পক্ষের কেউ সাংবাদিকদের সামনে বাজেট নিয়ে বক্তব্যই তাই জন্য নাকি রাখতে পারেনি, অন্তত মুখ্যমন্ত্রী তো তাই বলেছেন। এবং সেই জন্যেই নিজের ঘরে বসে তিনি সোশ্যাল মিডিয়ায় এই নিজের বক্তব্যটা লাইভ করেন। বাংলার মাটি বাংলার জল গানটার সময়ও তারা কেউ পার্টিসিপেট তো করেননি, উপরন্তু বিরোধিতা করেছেন। আমরা লজ্জিত, আমরা স্তম্ভিত, আমরা দুঃখিত, আমরা মর্মাহত। তারা নিয়মটাই জানেন না। রাষ্ট্রীয় সঙ্গীত সবসময় শেষে হয়, দুটোই কিন্তু বাংলার অবদান, এটা ভুলবেন না। আর বাংলার মাটিও বাংলার অবদান। এরা বাংলাকে অসম্মান করেছে। অপদার্থ একটা বিরোধী দল নিজের সামান্য কাটিসি পর্যন্ত জানে না। উনি বলছেন এবারে জাতীয় সঙ্গীত গা, বাংলার জাতীয় সঙ্গীত হয়, ভারতবর্ষকে দুটুকরো করা যাবে না। ইটস এ ভেরি ব্যাড ইন্টেনশন বাই দি চিফ মিনিস্টার। তিনি বলছেন বাংলার জাতীয় সঙ্গীত, আমরা ওই জন্য যে দেশের জাতীয় সঙ্গীত গেয়েছি। ওনার উর্বর মস্তিষ্ক প্রসিত, যা খুশি চাপিয়ে দেবেন। দেখুন, শুভেন্দু অধিকারী যখন সাংবাদিক বৈঠক করছেন তখন ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাসের মতো সিনিয়র মন্ত্রীরা প্রেস কর্নারে গিয়ে সাংবাদিকদের বলেছিলেন যে মুখ্যমন্ত্রী 5 মিনিটের মধ্যেই বৈঠক শুরু করবেন। এবার শুভেন্দু অধিকারী কখন শেষ করবেন তারা জানতে চেয়েছিলেন। ন্যাচারালি সাংবাদিকরা তাদের জানিয়েছিলেন যে বিরোধী দল নেতা কতক্ষণ সাংবাদিক বৈঠক করবেন সেটা তো তার বিষয়, তারা কি করে জানবেন। এরপরেই কিন্তু মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় নিজের বক্তব্য রাখতে শুরু করে দেন। এটা ঠিক যে বিধানসভার স্পিরিট অনুযায়ী বিরোধীরাই প্রথমে বলার সুযোগ পায়, কিন্তু খোদ মুখ্যমন্ত্রী নিজের ওই প্রধান কার্যালয় যেটা তার প্রেস কর্নার ফাঁকা পেলেন না। এটা কিন্তু একটা নজিরবিহীন পরিস্থিতি। গত 11.5 বছরে আমরা দেখে এসেছি যে বিরোধীরা এই কর্মসূচি পালনের অনুমতি না পেয়ে বিভিন্ন জায়গায় দৌড়চ্ছেন, কোর্টে ঠোঁটে গিয়ে অনুমতি আদায় করছেন। এটাই তো আমরা নিয়ম হতে দেখেছি। 2011 সালে এপিডিআর ধর্মতলার কাছে বিক্ষোভ দেখাতে চেয়ে অনুমতি পায়নি। মহাশ্বেতা দেবী প্রকাশ্য সাংবাদিক সম্মেলনের প্রশ্ন তুলেছিলেন তখন, এটা কি ফ্যাসিস্ট সরকার চলছে? ইতিহাসের চাকা কি ঘুরছে? মানে আজ রাজ্যের মুখ্যমন্ত্রী
প্রেস কর্নার ফাঁকা পাচ্ছেন না। তিনি সেই অভিযোগটাই করছেন যেটা তার প্রশাসনের বিরুদ্ধে এই বিরোধীরাই হরদম করে থাকেন। ঝামেলাটা এখানেই মিটে গেলে তবু একটা কথা ছিল, জানেন তো। কিন্তু আজ তো একটা নজিরবিহীন দিন, সব হচ্ছে একদম মাত্রা ছাড়া, অন্য মাত্রায়। অধিবেশনের পরেও তাই ঝামেলাটা থামেনি। সন্ধেবেলা অগ্নিমিত্রা পালের গাড়ি নাকি আটকে দিয়েছিল পুলিশ, মুখ্যমন্ত্রীর কনভয় তখন পাস করছিল। ব্যাস, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঘটনাস্থলে গিয়ে জোর গলায় চিৎকার শুরু করেন এবং স্লোগান দিতে শুরু করেন। কোন সাহসে আপনি গাড়ি আটকে রাখেন? এরা সব দাঁড়িয়ে গাড়িগুলোকে আটকে রেখে দিচ্ছে, সামনে একটা পুরো ব্যারিকেড করে দিচ্ছে, চেন দিয়েছে, একটা ব্যারিকেড হয় সেটা করে দিচ্ছে, গাড়িগুলোকে আটকে দিচ্ছে। আমরা তো বার করলাম গাড়িটা চিৎকার করে, তো এদের সাহস হয় কি করে? ওই সব ওইদিকে দাঁড়িয়ে আছে, ওইখানটা। অগ্নিমিত্রা পালের গাড়িটা আটকে ছিল, কে আটকে ছিলেন গাড়ি? এমএলএর গাড়ি কে আটকে ছিলেন? লেডি এমএলএদের গাড়ি কে আটকে ছিলেন আমাদের? এটা কি কলকাতা পুলিশের কি জমিদার? যেটা অর্ডার করবেন না বলেছিলাম, উই অল আর ইকুয়াল। আপনারা আমাদের নমিনেট করেননি, উই আর ইলেক্টেড ফ্রম বাই দ্য পিপল। অগ্নিমিত্রা পালের গাড়ি আটকেছেন, কে হরিদাস পালকে এখান দিয়ে পাস করাবেন আপনারা? হু আর দে? বলে দিলাম, দ্বিতীয় দিন যেন না হয়। গত অধিবেশনেই ধর্ণা পাল্টা ধর্ণা নিয়ে বিধানসভায় কিন্তু বিশাল ঝামেলা হয়েছিল। জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগ, সেটা তো কোর্ট পর্যন্ত গেছে। তারপরেই তো স্পিকার নির্দেশ জারি করেন যে অনুমতি ছাড়া এই সমস্ত বিক্ষোভ প্রদর্শন চলবে না। তবে শুভেন্দু অধিকারী সহ বিরোধীদের আজকের এই স্লোগানেকে নির্দেশ ভঙ্গের মানে ওই তালিকায় ফেলা যাবে কি ফেলা যাবে না সেটা কিন্তু এখনও স্থির হয়নি। নিশ্চয়ই স্পিকার ভাববেন। কিন্তু আজকে যে রাজ্য বাজেট বলে একটা কর্মসূচি ছিল, সেটা কীরকম যেন একটা মেঘে ডাকা তারা হয়ে গেছে, জানেন তো। প্রতিশ্রুতি কিন্তু কম নেই। দেখুন, ভোটের মুখে মুখ চকচক করে উঠবে এরকম সব ঘোষণা হয়েছে, কিন্তু হরির লুট বিলোতেও তো পকেটে বাতাসা রাখতে হয়, সেটা আছে। খরচের বহরটা দেখুন, লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ দ্বিগুণ হয়ে গেল, সিভিক ভলেন্টিয়ারের ভাতা মাসে 1000 টাকা বেশি করে বাড়লো। 1.5 লক্ষ সিভিক ভলেন্টিয়ার আছে, এবার বার্ষিক হিসেব গুণ করে নিন কত হয়। ডিএ আরও 4% বাড়লো। সরকারি কর্মচারী পেনশনভোগীর সংখ্যা সেও তো বেশ কয়েক লক্ষ। যুবশ্রী প্রকল্পে প্রশিক্ষণে বাড়তি বরাদ্দ হয়েছে। মিড ডে মিলের রাঁধুনির বেতন বেড়ে 1,500 টাকা হয়েছে। 100 দিনের কাজের 21 লক্ষ জব কার্ড হোল্ডারের বকেয়া মেটানোর আশ্বাস দিয়ে দিয়েছিলেন এর আগে মুখ্যমন্ত্রী। সব তো প্রচুর দেওয়া থাওয়ার ব্যাপারটা প্রচুর আছে। ওই যাদের 100 দিনের কাজের টাকা দেবেন তার জন্য 3,700 কোটি টাকা বরাদ্দ হয়েছে। কম, রাজ্য নিজে ওই 100 দিনের কাজের মতোই 50 দিনের কাজের কর্মশ্রী প্রকল্প ঘোষণা করেছে। এবার কেন্দ্র টাকাটা দিলে 1 মে থেকে আবাসের টাকাও যে রাজ্য দিয়ে দেবে সেটাও তো মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিয়েছেন। এত টাকা আসবে কোথা থেকে? এবং তার সঙ্গে সঙ্গে উল্টো একটা দিকও রয়েছে। সচরাচর যখন এরকম খরচ বাড়ে, খরচ বাড়ানোর পরিকল্পনা হয়, তখন কোথাও থেকে সেই রেভিনিউটা আর্ন করার বিষয় থাকে, টাকা রোজগারের প্রকল্পটাও দেওয়া থাকে। কিন্তু বেশ কয়েকটা ক্ষেত্রে আমরা তো দেখলাম উল্টে টাকা রোজগারের জায়গাটা কমে গেছে। মানে ওই ধরুন, যদি এককালীন যে গাড়ির রেজিস্ট্রেশন বাবদ যে খরচ, ট্যাক্স বাবদ যে খরচ, সেই খরচ কমে গেছে, বা ধরুন ওই লাক্সারি ট্যাক্সের ব্যাপারটা সেটা একটু কমে গেছে। এগুলো থেকে তো টাকা আসে, রেভিনিউ, এটা সেই আসার জায়গাটাও কমিয়ে দেওয়া হয়েছে, খরচের জায়গাটা বাড়িয়ে দেওয়া হয়েছে। এবার তাহলে দুটো মিলমিশ ভারসাম্য কী করে থাকবে? মানে সোজা কথা, এত টাকা আসবে কোথা থেকে? বিরোধী দল নেতার অভিযোগ যে হেরে যাওয়ার ভয় থেকেই নাকি দিগ্ভ্রষ্ট বাজেট পেশ করেছে সরকার। কিন্তু সরকার তার ভোট তো এই সামনের বছর বা এবছর নয়, 26 সালে। তাহলে এই এতদিনের জন্য মাঝখানে এতটা ঝুঁকি কি একদম না ভেবেচিন্তে সরকার নিয়েছে? এত ভালো বাজেট, এত অসহযোগিত নন কোঅপারেশন ফ্রম দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট আমরা যেভাবে করতে পেরেছি, আগামী দিন সারা বিশ্বে বাংলার নাম গিনিস বুক অফ ওয়ার্ল্ডে নাম্বার 1-এ আসবেই। এই বাজেট ভোটের প্রচার ছাড়া অন্য কিছু নয়। এই বাজেটে পশ্চিমবঙ্গের কর্মসংস্থান, শূন্য পদে নিয়োগ,
শিল্প বাণিজ্যের দিশা এই বাজেট দেখাতে পারেনি। ওরা ভয় পেয়ে গেছে। এখন বুথ পিছু 100% মানুষ তৃণমূল কংগ্রেসকে সমর্থন করবেন। এই কারণে কুৎসা করছে শুভেন্দু অধিকারী, সেই কারণে কুৎসা করছে বিরোধীরা। রাজ্য সরকারের কাছে টাকা আছে, আমরা তো এই কথাই বলছিলাম। রাজ্য সরকার যাই বলুক না কেন, রাজ্য সরকারের কাছে টাকা আছে, সেই টাকা লুঠের তালে রেখে দিচ্ছিল, সেই টাকার থেকে কিয়দাংশ খরচ করবে। দেখুন, রাজ্য বাজেটের পর অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু সোশ্যাল মিডিয়ায় লিখেছেন যে এই বাজেট প্রমাণ দিচ্ছে ডাবল ইঞ্জিনের থেকে বাংলায় সিঙ্গেল ইঞ্জিন সরকারটা অনেক বেশি শক্তিশালী। মানে অভিষেক তৃণমূলের সাধারণ সম্পাদক, সর্বভারতীয় সাধারণ সম্পাদক, রাজ্যে তৃণমূল সরকারের শক্তি জাহির করবেন, এটা তো খুব স্বাভাবিক। কিন্তু রাজনীতিতে যেটাকে স্বাভাবিক বলে মনে হয় তার মধ্যেই তো অস্বাভাবিকতার বীজ লুকিয়ে থাকে। এটাই তো রাজনীতির স্পেশালিটি। এই যে রাজ্য সরকার বার্ধক্য ভাতা দিতে পারছে না বলে তিনি ডায়মন্ড হারবারে ভাতা মেটানোর দায়িত্ব নিয়ে নিলেন, সেটাও তো ওটাই ঘোষণা করেছিলেন যে সরকার মেটাতে পারছে না তাই আমিই দিয়ে দেবো। 100 দিনের কাজের টাকা সেটাও তো নিজের তহবিল থেকেই দিয়েছেন। 1002 শ্রমিক যদিও, কিন্তু তার এলাকার শ্রমিক, এবং সেক্ষেত্রেও সরকার দিতে পারছে না, তাই জন্য তিনি দিচ্ছেন। এবার সরকারের আজকের ঘোষণায় অভিষেক কি তার মানে ভারমুক্ত হলেন? মুখ্যমন্ত্রী 21শে ফেব্রুয়ারির থেকে এই 100 দিনের টাকাটা দেবেন বলে দিয়েছেন। এরপর রাজ্যের নিজস্ব 50 দিনের ওই কর্মশ্রী প্রকল্পটা শুরু হবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন কেন্দ্র না দিলে 1 মে থেকে আবাস প্রকল্পের বকেয়া টাকাটাও মেটাতে শুরু করবে রাজ্য। মানে একদিক থেকে আপনাকে তো স্বীকার করতে হবে যে রাজ্য যখন খরচ করছে নিশ্চয়ই কোথাও থেকে রোজগার করছে, নইলে দেবে কোত্থেকে? টাকা তো আসতে হবে। তার মানে রাজ্য সরকারের হয় স্বাবলম্বী হওয়া হয়ে গেছে, অথবা স্বাবলম্বী হওয়ার কোনো একটা রাস্তা তারা বার করে ফেলেছেন। এবার রাজ্য যদি স্বাবলম্বী হয় তাহলে তো অভিষেকের কোথাও গিয়ে খুশি হওয়ারই কথা। তিনি কি সিঙ্গেল ইঞ্জিন সরকারের গুরুত্বটা ওই জন্যই টের পেয়ে গেছেন। আর তাহলে অভিষেক 16ই ফেব্রুয়ারি তৃণমূলের ওই যে সাংসদ, বিধায়ক, বুথ সভাপতিদের নিয়ে বৈঠক করবেন, তার আগে আজ যেভাবে রাজ্যের প্রশংসা করলেন সেটাকে কিন্তু আমাদের মনে কোনো সন্দেহ নেই যে তৃণমূলের ভোটের আগে, লোকসভা ভোটের আগে আর কি, তৃণমূলের এই যে ডাবল ইঞ্জিন, এই দুটো সমানভাবে তার মানে সক্রিয় হচ্ছে। কিন্তু একটা কথাই শুধু মাঝখানে মনে হচ্ছে, জানেন তো, এই যে বেশ কিছুদিন নিজেকে গুটিয়ে রেখেছিলেন, হঠাৎ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি এমন হলো যে সামনের সারিতে উঠে এলেন? তাহলে কি তিনি বুঝতে পারছিলেন যে আড়ালে চলে যাওয়া মানে কোথাও গিয়ে প্রাসঙ্গিকতা হারানো? ঠিক যেভাবে রাজ্যে রাজনীতি আর রাজ্যে তৃণমূলের সংগঠনে ইদানিং বেশি মন দিতে হচ্ছিল বলে তৃণমূল নেত্রীর হয়তো মনে হচ্ছিল যে জাতীয় রাজনীতিতে সেভাবে সময় দেওয়া যাচ্ছে না, কিন্তু তারপরেই তার নিশ্চয় মনে হচ্ছে যে এই যে সময় টময় দিচ্ছেন না, জোট থেকে বেরিয়ে আসছেন, জোট টোট নিয়ে বিশেষ বার্তা নেই, ওগুলো নিয়ে উৎসাহ দেখাচ্ছেন না, এটা করলে কি কোথাও গিয়ে জাতীয় রাজনীতিতে তিনি প্রাসঙ্গিকতা হারিয়ে ফেলবেন? এটা কি মনে হয়েছিল? তাই কি একেবারে সঠিক সময়ে আবার জাতীয় রাজনীতিতে মনোনিবেশ করতে শুরু করেছেন? তার পুরনো ফর্মুলা, কিন্তু সেটাই নতুনভাবে পেশ করেছেন। ওই বলেছেন আঞ্চলিক দলগুলো নিজের মতো করে লড়ে তারপর তারা ভোটের পর ঠিক করবে। অবশ্য আজকে যেটা বললেন সেটা তো আবার অন্য মানে হয়। যাই হোক, যে জোটে তৃণমূল থেকেও না থাকার ভান করেছে, ভোটের পর সেই জোটে দর কষাকষির অঙ্কটা মানে যাতে কষা যায় সেই প্রস্তুতিও কি মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করে দেননি? এপাশে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক যে কারণে সক্রিয়, জাতীয় স্তরে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের উপস্থিতি বোঝাচ্ছেন কি একদম সেই কারণে। আর তৃণমূলও কি বুঝতে পারছে যে ভোটের আগে এইগুলো করাটা খুব জরুরি, কারণ তাহলে লোকজন বুঝতে পারবেন যে তারা এই ভোটটা নিয়ে কতটা সিরিয়াস। এই ভোটে তো তাদের টার্গেটও কম না। মুখ্যমন্ত্রী একলা চলো বলেছেন, এবং একলা চলো মানে প্রত্যেকটা আসনে লড়ে জিতবেন এরকম একটা মানসিকতা, মানে 42টায় 42টা। সেটা করতে গেলে তো বাছাই করা লোকজনকে নিয়ে তাদের নামতে হবে লোকসভা ভোটে। কিন্তু ভোটের আগে দেবের মতো এরকম তারকা সাংসদরা, তারা কি তাদের বেকায়দায় ফেলে দিতে পারেন? মানে 10 বছর দেখুন তার উপর বিনিয়োগ করেছে তৃণমূল, তা এখন তো মনে হচ্ছে দলের বিশ্বাসের কোনো দামই তার কাছে খুব একটা নেই। নাহলে এই রকম সব কথাবার্তা বলবেন? তার আগে 3টে জায়গা থেকে পদত্যাগ করলেন তার কেন্দ্রের, এবং সব থেকে বড় কথা ওই মানে থাকতেও পারি নাও থাকতে পারি এরকম সব বার্তা ঠার্তা দিচ্ছেন, মনের দুঃখ বোঝাচ্ছেন, এবং রাজনীতি নিয়ে তার যা বিশ্লেষণ সেটা শুনলে তো মনে হবে
ইনি এতদিন ধরে দলের মধ্যে থেকেছেন, 10 বছর সাংসদ থেকেছেন, থেকে তাহলে এখানকার রাজনীতি তার দলের রাজনীতিকে তিনি এই রকম চোখে দেখেন? এটা তো ভাবলে আবার দলেরই তাকে নিয়ে বেশ অস্বস্তি তৈরি হয়ে যাবে। তাকে কিভাবে দেখবেন দলকেও ভাবতে হবে। সবথেকে বড় কথা, ঘাটালের মানুষ কি ভাববে বলুন তো? মানে তারা কি পেলেন? 10 বছর ধরে যিনি বোঝালেন যে ঘাটাল মাস্টার প্ল্যান সহ সব দাবি তিনি মিটিয়ে দেবেন, সমস্যা তিনি ধরে ফেলেছেন এবং সেইটাকে সমাধান করার জন্য জান প্রাণ উজাড় করে দেবেন, ঠিক যেরকম সিনেমার নায়করা বলেন আর কি, বা তারা করে দেন। কিন্তু সিনেমার নায়করা বাস্তবে সেগুলো যে করেন না, ঘাটালের ভোটাররা কি সেটা বুঝতে পারলেন? আর নাকি এখনও সম্ভাবনা আছে? সেই সম্ভাবনাটা মানে এই ঘাটালের ভোটারদের যে চাহিদাটা, সেটা চাহিদাটা পূরণ না করেই কি দেব রাজনীতি ছেড়ে দেবেন? এবার সেটা যদি হয়, মানে যে ইঙ্গিতগুলো দিচ্ছেন, তাহলে তো প্রশ্ন উঠবে যে তাহলে কথাটা দিয়েছিলেন কেন? আমি থাকি বা না থাকি এমপি হিসেবে, কিন্তু ঘাটালে মানুষের দুঃখটা যেন কোথাও যেন মিটে যায়, যেন ঘাটালে মানুষ যেন ভালো থাকে। ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে 10 বছর সুযোগ দেওয়ার জন্য। ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রত্যেকটা মানুষ যারা আমাকে ভোট দিয়েছেন, যারা আমাকে ভোট দেননি, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি থাকি বা না থাকি, ঘাটাল আমার মনের মধ্যে সারা জীবন থাকবে। ধন্যবাদ। দেব তৃণমূল কংগ্রেসে ছিলেন, তৃণমূল কংগ্রেসে আছেন এবং তৃণমূল কংগ্রেসে থাকবেন। দেব তৃণমূলেরই অঙ্গ। দেব নিজে কখনো কিছু বলেননি, ফলে দেব আমাদের সাংসদ ছিলেন, আছেন, থাকবেন। আমি সত্যি জানি না কি 2024-এ কী হবে, আমি কি দাঁড়াবো না, সেইটা অ্যাকচুয়ালি প্রশ্নের একটা জায়গা আছে। ডেফিনেটলি আমার মাথায় কিছু চলছে, আমি মিথ্যে কথা বলবো না, অস্বীকারও করবো না, কোনো জল্পনাও দেবো না কি আমার মাথা চলছে কি এবারে আমি হয়তো নাও দাঁড়াতে পারি। এবার এইটা পুরোপুরি আমার তরফ থেকে তো আমি সিদ্ধান্ত নিচ্ছি, এবার পুরোপুরি দিদির উপরেও ডিপেন্ড করছে কি দিদি কী চাইছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আগামী দিনে তিনি চমকে দেবেন, আজ তো দেখছি দেবই উল্টে চমকে দিলেন। একটা অডিও ক্লিপ ভাইরাল হয়েছিল, সেই অডিও ক্লিপে আমরা আগেও জানিয়েছি যে সেটার সত্যতা আমরা যাচাই করিনি, কিন্তু সেটা নিয়েও দেব কিন্তু নিজেই প্রতিক্রিয়া দিয়েছেন। বলেছেন যে ওই অডিও ক্লিপে যা শোনা গেছে যে তৃণমূলের প্রাক্তন বিধায়ক শঙ্কর দলুই সেই কথাগুলো নাকি বলতে চাননি, এটাই তিনি বলেছেন। ওই অডিও যে শঙ্কর দলুইয়ের, এটা তার মানে দেব জানেন শঙ্কর দলুই নিজে কাল TV9-কে বলেছিলেন সব নাকি চক্রান্ত, তদন্ত হওয়া উচিত। আর আজ দেব বলছেন যারা শঙ্কর দলুইয়ের কথাগুলো এভাবে সর্বসমক্ষে আনলো তারা ঠিক করলো না। এরপরেই দেব যে বাণীটা দিয়েছেন না, সেটা কিন্তু কোট অফ দ্য ডে, এটা একদম মাথার মধ্যে ঢুকিয়ে নেওয়ার বস্তু আর কি। আমাদেরও বোঝার সুবিধের জন্য আমরা এগুলোকে শুনছি। তিনি বলেছেন রাজনীতিতে যে চুরি করে না, মানে এখানকার রাজনীতিতে তাকে প্রমাণ দিতে হয় যে সে চুরি করেনি, আর যে চুরি করে সে বহাল তবিয়তে থাকে। সেই রাজনীতিটা তিনি করতে চান না। এবার প্রশ্ন হচ্ছে কী ধরনের রাজনীতি তিনি 10 বছরে দেখেছেন সেটা তো বুঝিয়ে দিলেন। এখানে এবার ভোটে দাঁড়াতে চান না, সেই জন্যে এই রাজনীতি দেখে বীতশ্রদ্ধ, সেই জন্যেই বোধহয় সেটাও তো পরিষ্কার করে দিলেন। কিন্তু ঘটনা হচ্ছে এই রাজনীতির মধ্যে তো এতদিন ছিলেন, 10 বছর বুঝতে লাগলো। এবং তার থেকেও বড় কথা, কাদের উদ্দেশ্যে এই কথাগুলো বললেন? এই রাজনীতির অঙ্গ তো তার নিজের দলও। তাহলে নিজের দলকে ঠিক কী চোখে দেখছেন দেব বলুন তো? শঙ্করদলীটা কি, এটা আমার মনে হয় বাংলার মানুষকে জানা উচিত। শঙ্করদলী হচ্ছে আমার শুরুর রাজনীতিক গুরু, যার হাত ধরে, যার আঙুল ধরে আমি পুরো ঘাটালটা চিনেছিলাম। উনি যদি জানতেন এই কলটা রেকর্ড হচ্ছে তাহলে এই কথাগুলো বলতেন না। আমরা অনেক সময় বলি, ইনফ্যাক্ট এই ভুলগুলো আমরা সবাই করি। রাজনীতি তো এইটাই না, তুমি যদি বলো কালকে আমি যদি রাজনীতি ছাড়ি তো কিছু কাম তো এগুলোই থাকবে। দোষ না থাকলে তোমাকে দোষী করতে হবে। এখানে যারা চুরি করেন তাকে প্রমাণ করতে হবে তুমি চোর নয়, যারা চুরি করেছে তাকে প্রমাণ করতে হবে না তারা কেন চুরি করে। যারা অন্য দল থেকে এই দলে আসছে, আবার অন্য দলে অফিসে গিয়ে বসে আছে, সে প্রমাণ দিচ্ছে না সে কেন কি করছে। এইটাই হয়তো আজকের দিনের রাজনীতি, আর এই রাজনীতির মধ্যে আমি থাকতে চাই না। দেব কি বললেন আরেকবার ভাবুন, যে চুরি করে সে বহাল তবিয়তে থাকে। আচ্ছা, অভিযোগটা কি খুব ভুল করলেন? এই ধরুন গত মাসেও এসএসসির পশ্চিমাঞ্চল আর উত্তরাঞ্চলের চেয়ারম্যান ছিলেন শেখ সিরাজউদ্দিন। এই সিরাজের হাত যশেই তার স্ত্রীর চাকরি হয় বলে অভিযোগ। সিআইডি তদন্ত করছিল। বিচারপতি বিশ্বজিৎ বসু 22শে জানুয়ারি নির্দেশ দেন যে চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, এমনকি সিআইডিকে গ্রেফতার করার নির্দেশও দেন। আর সেই সঙ্গে সিরাজের স্ত্রী জেসমিনের চাকরি নিয়েও ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি বসু। 2 সপ্তাহ পার হয়ে গেছে,
কাজের কাজ কতটা হলো আমরা খোঁজ নিয়েছি। এসএসসির পদ গেছে সিরাজের, কিন্তু ওই পর্যন্তই। না তাকে গ্রেফতার করেছে সিআইডি, না সিরাজের স্ত্রীকে চাকরির থেকে বরখাস্ত করেছে এসএসসি। সবকটারই কিন্তু প্রভিশন আছে, সেটাও বিচারপতি যখন বলেছিলেন তখন সেই প্রভিশনগুলোর কথাও বলেছিলেন। বাঁকুড়ার ইন্দপুরের স্কুলে এখনও তো দিব্যি চাকরি করছেন সিরাজের স্ত্রী জেসমিন। যে চুরি করে সে বহাল তবিয়তে থাকে। ওই দেবের কথাটাই সত্যি বলে প্রমাণিত হলো কিনা। কর্তার ছলচাতুরিতে গিন্নির চাকরি। এসএসসির পশ্চিমাঞ্চল ও উত্তরাঞ্চলের চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পেয়ে একের পর এক নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। এসএসসি ও সিআইডিকে বিচারপতি বিশ্বজিৎ বসু বলেছিলেন, শেখ সিরাজউদ্দিনকে অবিলম্বে বহিষ্কার করতে হবে, শেখ সিরাজউদ্দিনকে অবিলম্বে হেফাজতে নিতে হবে, সিরাজের স্ত্রী জেসমিনের চাকরি নিয়ে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে। তখনই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছিলেন, আমাদের দপ্তর থেকে অবিলম্বে এর আগেই ব্যবস্থা নেওয়া ইতিমধ্যে হয়ে গেছে। হাইকোর্ট ঠিক আমাদের যে সিদ্ধান্ত নিতে বলেছিলেন, আমাদের দপ্তর থেকে ঠিক সেই সিদ্ধান্তই মান্যতা দেওয়া হয়েছে। শেখ সিরাজউদ্দিনকে তো এসএসসি সরিয়ে দিয়েছে, কিন্তু তারপর এখনো শেখ সিরাজউদ্দিনকে হেফাজতে নেয়নি সিআইডি। এখনো দিব্যি চাকরি করছেন সিরাজের স্ত্রী জেসমিন। জেসমিন খাতুন বাঁকুড়ার ইন্দপুর ব্লকের ভত্রা শ্রী দুর্গা বিদ্যায়তন হাই স্কুলের সংস্কৃতের শিক্ষিকা। 2019 সালে তিনি ওই স্কুলের শিক্ষিকা পদে যোগ দেন। হাইকোর্টের নির্দেশের পরেও চাকরিতে বহাল কিভাবে, কী করে কাজ করছেন যতক্ষণ না পর্যন্ত আমাদের বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে আমাদের ওনার সম্পর্কে কিছু আদেশনামা না আসছে, তাহলে আমরা আর কিছু করতে পারছি না। কারণ যেহেতু ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন হচ্ছে অথরিটি, কোনো শিক্ষক কাজ করবেন কি করবেন না। চোরের জন্য চুরি করার রাস্তাও থাকবে, আবার স্বীকার করার পরেও সেটাকে শোধরানোর কোনো প্রচেষ্টা থাকবে না বা সেটার উপর ব্যবস্থা নেওয়া হবে না। এটা যেন তৃণমূলের যে অব্যবস্থা আর যে একেবারে যে চাকরি চুরির বিষয়টা সত্যতা একেবারে ফুটে উঠছে এই দৃশ্যের মধ্য দিয়ে। তার জন্য তো আইন আছে, আইন অনুযায়ী আইন যদি দেখে তার কোনো দোষ আছে, সেটা আইন যা বুঝবে নিয়ম অনুযায়ী যা হয় হবে। আশা করবো যে রাজ্যের সিআইডি যারা তদন্ত করছে এই বিষয়টা এবং খুব দ্রুত তদন্ত করবে, এবং যদি সে সত্যিকারের অযোগ্য হয় এবং ভুয়োভাবে চাকরি পেয়ে থাকে তার কিন্তু বরখাস্ত হওয়াটাই উচিত এবং তার জায়গায় একজন যোগ্য চাকরি প্রার্থী চাকরি পাওয়া উচিত। শুধু কি তাই, দুর্নীতির অভিযোগে পদ যাওয়া সিরাজউদ্দিন এখনো অধ্যক্ষ হিসেবে কাজ চালিয়ে যাচ্ছেন। সিরাজউদ্দিন বাঁকুড়ার শালডিহা কলেজের অধ্যক্ষ। বিতর্কের পরেও কলেজে সেভাবে আসছেন না, যদিও কলেজে তার প্রভাব অটুট। সংবাদ মাধ্যমকে আটকে দেওয়া হলো দরজাতেই। বর্তমান শালডিহা কলেজের অধ্যক্ষ শেখ সিরাজউদ্দিন, তিনি এসএসসি দুর্নীতি মামলায় অভিযুক্ত এবং তিনি এসএসসি রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যান ছিলেন। তাকে সেখান থেকে সাসপেন্ড করা হয়েছে এবং উনি যদিও কলেজে ছুটিতে আছেন, আমরা অধ্যক্ষর অপসারণ চাইছি এখানে। যেরকম একজন দুর্নীতিগ্রস্ত লোক শালডিহা কলেজের অধ্যক্ষের পদ যাতে অলঙ্কৃত না করতে পারেন। হাইকোর্টের নির্দেশে চাকরি গিয়েছিল তৎকালীন মন্ত্রী পরেশ অধিকারীর কন্যার। তাহলে জেসমিনের চাকরি এখনো গেল না কেন? সিরাজ কি মন্ত্রীর চেয়েও বেশি প্রভাবশালী? তার মাথায় কার হাত, যিনি হাইকোর্টের নির্দেশকেও পরোয়া করেন না? পরিষ্কার হয়ে যাচ্ছে যে এখানে কারোর হাত আছে এবং সেই হাতটা যথেষ্ট শক্তিশালী হাত, সেই জন্যই তিনি এখনো পর্যন্ত গ্রেপ্তারি এড়িয়ে বাইরে ঘুরে বেড়াচ্ছে। তার মানে ওই বললাম না, শুনলাম আমরা ব্রাত্য বসুর বক্তব্যগুলো, উনি বোধহয় খেয়াল করেননি বা খোঁজ নেননি। উনি যে কথাগুলো বলেছিলেন ঠিক সেই কথাগুলোই তার নিচের তলার লোকজন পালন করেছিল কিনা, মানে এটুকুনি তো বোঝা যাচ্ছে যে এখন অবধি ওই নির্দেশটা যেটা বিচারপতি বলেছিলেন সেটা ঠিকভাবে পালন করার মতো জায়গায় ওপর মহল থেকে গিয়ে পৌঁছয়নি। কার হাত যশে পৌঁছয়নি, কার মিস্টেক সেটা আমরা না হয় আর নাই বললাম, মানে নিশ্চয়ই কারুর না কারুর আছে, সেটা খুঁজে দেখলেই পাওয়া যাবে। দেখুন কথায় বলে পতির পুণ্যে সতীর পুণ্য। এই শেখ সিরাজউদ্দিন এসএসসির কর্তা, তার এত বড় পুণ্য, নইলে কি এত বড় পদ পান? আর সেই পুণ্যের ভাগ তার স্ত্রী পেয়েছেন। জেসমিন খাতুনের চাকরিতে অনিয়ম হয়েছে কথা তো আদালতেই প্রমাণ হয়ে গেছে, তারপরেও তো বহাল তবিয়তে চাকরিতে। এবার আদালতের নির্দেশে সিরাজকে চেয়ারম্যানের পদ থেকে সরানো হলেও কলেজের অধ্যক্ষের চাকরিটা একদম দাপটে চালিয়ে যাচ্ছেন। ঠিক কতটা পুণ্য করলে এভাবে অন্যায় করেও পার পেয়ে যাওয়া যায় বলুন তো? এরপরে শেখ শাহজাহান আর সিরাজউদ্দিনের মধ্যে একটা কম্পিটিশান করলে হয় না? একজনকে পুলিশ গ্রেফতার করতে পারছে না, আর আরেকজনকে তাকেও কোথাও গিয়ে ধরা হচ্ছে না আর কি, এমনকি তাকে সরানোও হচ্ছে না কলেজের পদ থেকে। এবার দুজনেই যথেষ্ট পুণ্যবান না হলে কি এগুলো হয় নাকি?
বিরাট কপাল চওড়া, এরকম চওড়া কপালওয়ালা লোকজনের ভিড়ে কোথাও গিয়ে আরাবুল ইসলামকে না বড্ড বেমানান লাগছিল, জানেন তো। এমনিতে তার কপাল খুব একটা বিট্রে ঠিট্রে করেনি, কিন্তু আজ তাকে পঞ্চায়েত ভোটে অশান্তির অভিযোগে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। কতদিন হয়েছে, এবার এতদিন পর অবশেষে গিয়ে কলকাতা পুলিশ তাকে গ্রেফতার করলো। ভাঙড়ের থানাগুলো এখন অবশ্য কলকাতা পুলিশের অধীনে এসছে সদ্য। আচ্ছা, শাহজাহানকে গ্রেফতার করতে কি তাহলে সন্দেশখালী আর নেজার থানাকেও লালবাজারের হাতে তুলে দিতে হবে নাকি? মানে যারা আরাবুলকে ধরতে পারলো তারা হয়তো শাহজাহানকেও ধরতে পারবে নাকি? সেটা হবে না। আসলে এখন তাজা নেতার সংজ্ঞাটা হয়তো বদলে গেছে, জানেন তো। শাহজাহান হয়তো এখনও তাজা নেতা, তাজা বাঘ, আর আরাবুল সেই অর্থে বুড়ো বাঘ। তাহলে ভাঙড়ে এখন কোন বাঘের রাজত্ব? এই চারপাশে তাজা এবং বুড়ো দুই বাঘই তো, একজন গভীর জঙ্গলে সে দিয়ে গেছেন, আরেকজন আপাতত পুলিশের হেফাজতে। তাহলে ফাঁকা জায়গায় অন্য কোনো বাঘ কি ঘুরে বেড়ানোর চেষ্টা করবেন না? শওকত মোল্লা তারও তো প্রবল দাপট বলে শুনেছি। শওকতকে ভাঙড় শাসনের সুযোগ দিতেই কি আরাবুলকে আপাতত সবার চোখের আড়ালে পাঠানো হলো? আসলে রাজনীতি বড় জটিল বিষয়।